নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মশাবাহিত সংক্রামক ব্যাধির মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যাধির নাম হচ্ছে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া কখন হয়? কোন পরিস্থিতিতে হয়? ম্যালেরিয়া হলে তার জন্য কি কি পরীক্ষা করা দরকার? এবং জ্বর হলে কখন আমরা ম্যালেরিয়ার জন্য পরীক্ষা করব এবং চিকিৎসা, এই সমস্ত বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের জানা অত্যন্ত জরুরি। আর সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ভাইরোলজিস্ট প্রফেসর ডক্টর অমিতাভ নন্দীকে। স্যার নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত। শুরুতে জানবো স্যার, ম্যালেরিয়া রোগের উপসর্গগুলো কি? জ্বর দেখে ম্যালেরিয়া বা ডেঙ্গি সঠিকভাবে শনাক্ত করা যায় না। অনেক জ্বর মানে অনেক কিছুই হতে পারে, সে টাইফয়েড হতে পারে, ভাইরাল ফিভার হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, পেচ্ছাপের ইনফেকশন থেকে জ্বর হতে পারে। উপসর্গ প্রায় অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ একই থাকবে। কিছু কিছু বিশেষ উপসর্গ কোনো কোনো অসুখে থাকে, সেটাকে বাদ দিলে কিন্তু ইন জেনারেল বোঝার কোনো উপায় নেই। আসলে ম্যালেরিয়াটা কি? ম্যালেরিয়া একটা পরজীবী। আমি খালি এখানে করবো যে ওই পরজীবী মানে হচ্ছে প্যারাসাইট যাকে বলে। ম্যালেরিয়া একটা এককোষী প্যারাসাইট বা পরজীবী, যেটা মশার মাধ্যমে এক রোগী থেকে অন্য মানুষের ছড়ায়, এবং এই মশাগুলো স্ত্রী মশা, এবং এদের প্রজাতির নাম হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিসের বিভিন্ন উপপ্রজাতি আছে, সেগুলো দিয়ে ম্যালেরিয়া ছড়ায়। ম্যালেরিয়া করে কি? ম্যালেরিয়ার পরজীবীগুলো আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু এরা মূলত লিভারের মধ্যে গিয়ে বংশবৃদ্ধি করে প্রাথমিকভাবে। তারপরে সেখান থেকে ওরা আবার লিভার থেকে বেরিয়ে ব্লাডে, রক্তে চলে আসে। রক্তে আসার পরে তারা যখন বংশবৃদ্ধি করতে থাকে, তাদের এই যে জীবন চক্র যাকে বলে, এটা কখনো 48 ঘন্টা, কখনো 50 ঘন্টা, কখনো 72 ঘন্টা। সেই হিসেবে 3 ধরনের ম্যালেরিয়া বলা আছে। একটা হচ্ছে বিনাইন, এই টার্সিয়ান ম্যালেরিয়া, একটা হচ্ছে কোয়াটার্ন ম্যালেরিয়া, এইসব আছে আর কি। তো এই ম্যালেরিয়াগুলো প্যারাসাইট যদি বলা হয়, 4 রকমের প্যারাসাইট আছে যেটা মানুষের মধ্যে ম্যালেরিয়া সৃষ্টি করে। সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভিল আর প্লাজমোডিয়াম ম্যালেরি। আমাদের দেশে প্লাজমোডিয়াম ওভিলটা পাওয়া যায় না, এটা মূলত আফ্রিকাতে পাওয়া যায়। আমাদের দেশে 3টি পাওয়া যায়, তার মধ্যে মূলত সবচেয়ে বেশি পাওয়া যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আর তারপরে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এবারে এই যে প্যারাসাইটগুলো, এই ম্যালেরিয়া প্যারাসাইট কিন্তু সব প্যারাসাইটগুলো অসুখের কি বলবো, মানে তোমার কতটা মারাত্মক সেটা হতে পারে, সেটা মানুষের প্রাণ নিতে পারে কিনা, তার উপর নির্ভর করে আমরা বিভিন্ন প্রজাতির চরিত্র সেটা আমরা জানি। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ওভেল হচ্ছে সবচেয়ে নিচু ধরনের, মানে হালকা ধরনের ম্যালেরিয়া, যেটা মানুষকে মারার ক্ষমতা তেমন নেই। তবে হ্যাঁ, ইদানিং কালে দেখা গেছে যে যাদের অন্য কোনো অসুখ থাকে, তাদের প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সে মারণ ক্ষমতা তার কম থাকলেও কোনো কোনো ক্ষেত্রে, ওই যে যেমন কোভিডে বলে না, কোমরবিডিটি থাকলে মানুষ মারা যায়, এখানেও তেমনি তার আগে থেকে যদি কোনো অসুখ থাকে সেক্ষেত্রে মারা যেতে পারে। তবে মূলত ম্যালেরিয়াতে যত মৃত্যু হয় তার 98% বোধ হয় প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দিয়ে হয়, যেটার কারণে এই ম্যালেরিয়াটাকে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া বলা হয়। এই এই যে জীবাণুগুলো, মানে পরজীবীগুলো আমাদের শরীরে যাওয়ার পরে যখন নাকি তারা বংশ বৃদ্ধি করছে, এরা লোহিত কণিকাকে অ্যাটাক করে। আমাদের ব্লাডে যে রেড ব্লাড সেলস আছে, যেমন আগে বললাম যে প্রথমে লিভারে যায়, সেখান থেকে ব্লাডে আসে, ব্লাডের মধ্যে এসে, রক্তের শিরার মধ্যে এসে ওরা আমাদের লোহিত কণিকাকে অ্যাটাক করে। সেখানে ওরা বংশবৃদ্ধি করে 1 থেকে 20-40 এরকম হয়ে এটাকে ফাটিয়ে ফেলে। এবারে ফাটিয়ে ফেলা মানে আমার আরবিসি নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কি হয় না, অ্যানিমিয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে ওদের শরীর নির্গত কিছু যৌগ কেমিক্যাল বেরোয়, যেটা আমাদের শরীরে জ্বর সৃষ্টি করে। সুতরাং এটাই হচ্ছে, যখন তারা একটা জীবনচক্র 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে, যখন তাদের একটা লাইফ সাইকেল কমপ্লিট হলো, তখন যারা ফেটে গেল আরবিসি গুলো, তখন তাদের জ্বর আসে।
এই জ্বরটা বেশিক্ষণ থাকে না, কয়েক ঘন্টা থাকে, কারণ ওই যে কেমিক্যালগুলো, যৌগগুলো বেরোলো, ওগুলো আমাদের শরীরের অন্য কোষ তাদেরকে খেয়ে নেয়, যেগুলো সেগুলো যখন নাকি সেগুলো অন্য কোষের মধ্যে ঢুকে গেল, তখন আর রক্তের সংস্পর্শে বাইরে না আসার ফলে আমাদের জ্বরও তখন থাকে না। প্রশ্ন হচ্ছে যে আমরা কখন তাহলে শনাক্ত কি করে করব? উপসর্গ কি? উপসর্গ দেখো, উপসর্গ ভিত্তিক আমরা ম্যালেরিয়াকে, যেমন 4টে পরজীবী বললাম, 4 ধরনের, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, তেমনি ম্যালেরিয়া উপসর্গ ভিত্তিক আমরা 2-3 রকমের ভাগ করেছি। আর একটা আমি ভাগ করেছি কি না, জ্বর কখন আসবে, জ্বর আসা মানে তার জীবনচক্র শেষ হচ্ছে। একটা জীবনচক্র 48 ঘন্টা হতে পারে, 50 ঘন্টা হতে পারে, 72 ঘন্টা হতে পারে। এখানে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে টার্সিয়ান ম্যালেরিয়া, মানে প্রতি তৃতীয় দিনে, আজ কাল পরশু, আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, মানে 48 ঘন্টা। তবে হ্যাঁ, 48 আর 50-এর মধ্যে খুব একটা তফাৎ নেই, ঘটনাটা ওই পরের পরের দিনই ঘটে। তো এই যে একদিন ছাড়া ছাড়া জ্বর যেটা, সেটাকে বলা হয় টার্সিয়ান ম্যালেরিয়া। আর যেটা চতুর্থ দিনে আসে 72 ঘন্টা, সেটাকে কোয়ার্টার ম্যালেরিয়া বলা হয়। এটার জন্য প্লাজমোডিয়াম ম্যালেরি দায়ী। এই আর একটা ভাগ। আর একটা তৃতীয় আর একটা ভাগ আছে ম্যালেরিয়া উপসর্গ ভিত্তিক, মানুষকে মারতে পারে না, মানুষ মারা যায় না, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, একটা হচ্ছে বিনাইন ম্যালেরিয়া। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সাধারণভাবেই আমরা জানি প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের দ্বারা ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়। এবারে উপসর্গ যখন তার শুরু হয়ে গেল, এই পুরো জিনিসটা, প্রক্রিয়াটা একটা ডাইনামিক প্রসেস। তো সেখানে ম্যালেরিয়াটা আমরা দেখি যে একটা যখন প্রথম দিনে তার জ্বর হলো, তারপরে আস্তে 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 আমরা যদি চিকিৎসা না করা হয়, সেই রোগীটা একটা দিকে যেতে থাকে, মানে খারাপের দিকে যেতে থাকে। ভালো তো হয় না, খারাপের দিকে যেতে থাকে। এবার কতটা খারাপ হবে, এইখানে একটা আমাদের মাপকাঠি আছে, বা আমরা রোগীকে চিকিৎসা করতে গেলে, বা বাড়ির লোকেরা বুঝবে কি করে রোগীটাকে কোন সময় হাসপাতালে নিতে হবে না হবে, এখানে আমরা একটা লাইন টেনে দেওয়া আছে। একটাকে বলা হয় সিম্পল আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া, তার মানে সাধারণ জটিল নয় এমন ম্যালেরিয়া। তারপরে হচ্ছে ধাপ হচ্ছে, সেখানে যদি চিকিৎসা না পায় সে রোগীটি, তখন সে জটিল আকার ধারণ করে, তাকে তখন বলা হয় সিভিয়ার অ্যান্ড কমপ্লিকেটেড ম্যালেরিয়া। সাধারণ ম্যালেরিয়ার উপসর্গ হচ্ছে, যেটা জটিল নয়, উপসর্গ জ্বর, খুব কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে। সে কাঁপুনি মানে কি জানো তো, ম্যালেরিয়ার কাঁপুনি এমন যে একটা লোককে তার উপরে উঠে বসতে হবে তার কাঁপুনি থামানোর জন্য। এতটা কাঁপুনি যদি হয়, তাহলে সেটা আমরা বিশেষ করে ম্যালেরিয়ার কাঁপুনি বলে ম্যালেরিয়া শনাক্ত করা যায়। কিন্তু এমনি মামুলি কাঁপুনি তো যে কোনো জ্বরে হতে পারে। এইখানে মানুষ তো এই বিভেদটা করতে, এই মানে এটা তফাৎটা করতে পারে না মানুষ। এই জন্য কাঁপুনি বললে তো আমাকে তো স্পেসিফাই করতে হবে কেমন কাঁপুনি। কাঁপুনি মানে ম্যালেরিয়ার কাঁপুনি, বিশেষ করে ম্যালেরিয়ার কাঁপুনি মানে ওই যেটা বললাম, আর একটা লোককে তার উপরে কম্বল চাপা দিয়ে তারপর উঠে ধরতে হবে, তা নাহলে সে কাঁপুনি থামানো যায় না। জ্বর তার সঙ্গে কাঁপুনি, জ্বর 100 হতে পারে, 105-6 হতে পারে, বমি হবে, গা গোলাবে, বমি হতে পারে, সাংঘাতিক মাথা ব্যথা করে। এই কতগুলো উপসর্গ থাকলে আমরা তাকে জটিল নয় বা সাধারণ ম্যালেরিয়ার স্তর বলে থাকি। যখন এখান থেকে আরো উপসর্গ দেখা দেয়, যেমন যখন তার কিডনি এফেক্ট করলো, তখন তার পেচ্ছাপের মাত্রা কমে যেতে পারে, তার পেচ্ছাপের রং হলুদ হয়ে যেতে পারে, তার পেচ্ছাপের রং কোলা, আমরা যে ড্রিঙ্কস খাই, সফট ড্রিঙ্কস কোলা, সেই কোলার মতো রং হয়ে যেতে পারে, এটা হতে পারে। তারপরে কিডনি টোটালি ফেল করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া যাকে বলে। এছাড়া তার সাংঘাতিক হেডেক, ইন্টেন্স হেডেক হচ্ছে, মাথা ব্যথা হতে হতে মাথা ঘোরা, তারপরে সে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে, সে তার কথা মনে থাকে না, কনফিউশন, মেন্টাল কনফিউশন হচ্ছে, একটা কাজ বললে সে অন্য কাজ করছে, বা তার কনভালশন হচ্ছে, যাকে তড়কা বলে, তড়কা হচ্ছে, এরকম হচ্ছে, বা ভুল বকতে শুরু করছে, ডেলিরিয়াম যাকে বলে। এগুলো হলে জানতে হয় যে ব্রেন এফেক্ট করেছে। শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুস অ্যাটাক করেছে, হার্ট রেট বেড়ে যায় ইত্যাদি। তারপরে ধরো তার নানাবিধ অন্য উপসর্গ দেখা দেয়, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে তার বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বেরোতে থাকে, যেমন পেচ্ছাপে রক্ত বেরোয়, হিমাচুরিয়া বলে, তার রক্ত বমি হতে পারে, তার কাশিতে রক্ত উঠতে পারে, তার পায়খানায় রক্ত যেতে পারে, কালো পায়খানা হতে পারে, এইসবগুলো হয়। এগুলোর একটাও যদি কোনো ম্যালেরিয়া রোগীর মধ্যে থাকে,
তাকে আমরা তখন জটিল ম্যালেরিয়া বা কমপ্লিকেটেড অ্যান্ড সিভিয়ার ম্যালেরিয়া বলে থাকি। চিকিৎসা আছে সাধারণ ম্যালেরিয়ায়, শুধু নয়, চিকিৎসা হচ্ছে স্তর হিসেবে, মানে উপসর্গ ক্লিনিক্যাল স্তর হিসেবে, আর একটা হচ্ছে জীবাণু হিসেবে, মানে প্যারাসাইট হিসেবে। স্তর হিসেবে বলতে গেলে সাধারণ ম্যালেরিয়া তাকে আমরা ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে চিকিৎসা করা যেতে পারে, কিন্তু জটিল যখন হয়ে যায় তখন তাকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে, ওষুধ দিয়ে চিকিৎসা করতেই হয়। সেখানে মুখে ওষুধ খেয়ে সেই অসুখ, সেই পরিস্থিতি সামাল দেওয়া যায় না। এই একটা বেসিক ডিফারেন্স। এবার হচ্ছে যে বিভিন্ন রকমের ওষুধ আছে, তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের কাজ হয় না, তাকে আমরা ড্রাগ রেজিস্ট্যান্ট ম্যালেরিয়া বলে থাকি। তার জন্য আবার অন্যান্য ওষুধ আছে, ইঞ্জেকশন আছে, সেগুলো প্রয়োগ করে চিকিৎসা করা হয়। তবে হ্যাঁ, ম্যালেরিয়াতে একটা জিনিস জানবে, প্রথম কথা হচ্ছে জ্বর হলে প্রথম দিনই ম্যালেরিয়ার জন্য রক্ত পরীক্ষা করা উচিত। একবার যদি রক্ত পরীক্ষা নেগেটিভ আসে, পরপর 3 দিন করা উচিত। দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রশ্ন, যে ম্যালেরিয়া রক্ত কিভাবে পরীক্ষা করবে? 2 রকমের পরীক্ষা মূলত হয়, একটা হচ্ছে অ্যান্টিজেনিক পরীক্ষা, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপে দেখার পরীক্ষা। সর্বোৎকৃষ্ট যে ম্যালেরিয়া পরীক্ষা সেটা হচ্ছে মাইক্রোস্কোপে দেখার পরীক্ষা, সেটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট, এবং এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। এটা না করলে আমরা সব তথ্য পাওয়া যায় না, রোগীর তথ্য পাওয়া যায় না। আর একটা হচ্ছে যে ডায়াগনোসিসের কথা বলছি, প্রশ্ন একটা আসে যে আমরা পরপর তাহলে 3 দিন কি টেস্ট করব? ওই রক্ত যেটা আঙুল থেকে নিয়ে কাঁচে দিয়ে যেটা পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাটাই পরপর 3 দিন করব। আর একটা প্রশ্ন সাধারণ মানুষের আসে, আমরা কি ওই যখন জ্বর থাকবে তখন রক্ত নেবো? না না, তেমন কোনো নেই, যে কোনো সময় নেওয়া যায়। আমি একটা কথা বলুন, রাত্রি 2টোর সময় তার জ্বর আসছে, যে বললাম 48 ঘন্টায় জ্বর আসছে, সে তো আর কারোর জীবাণুটা তার শরীরে সকাল 6টায় ঢুকেছে, এবারে তার 48 ঘন্টা পরে তার জ্বর আসবে, ধরো তার সকাল 6টা, পরের দিন সকাল 6টার সময় কোনো ল্যাবরেটরি খোলা থাকে? বা রাত্রি 2টোর সময় মশা কামড়ে তার জীবাণুটা ঢুকিয়ে দিয়েছে, তাহলে তার সে রাত্রি 2টোর সময় আসতে পারে। লিভার হয়ে যখন সে রক্তে আসবে, লিভার থেকে কখন বেরোচ্ছে আমরা জানি না। সকাল 10টায় বেরোতে পারে রক্তে, 6টায় বেরোতে পারে, 2-3টে বেরিয়ে থাকতে পারে, রাত্রি 11টায় বেরিয়ে থাকতে পারে, রাত্রি 3টে বেরিয়ে থাকতে পারে। সুতরাং এগুলো মানে অবান্তর কথা, যে একেবারে যখন জ্বর থাকবে তখন, তো আমরা দেখেছি যে জ্বর দিনের বেলা আসছে না, তার সেই রাত্রি মাঝরাত্রে জ্বর আসছে, অপেক্ষা করছে কখন দিনের, পেশেন্ট মারাই গেছে, কারণ তার আর কোনোদিন সকালে জ্বর এলো না, রক্ত পরীক্ষাই তার হলো না। যখন নিয়ে এলো তখন দেখা গেল ম্যালেরিয়া, কিন্তু ততদিনে আর কিছু করার নেই। তো এই ঘটনাগুলো হয়, এবং এর পেছনে কোনো সাইন্টিফিক কারণ নেই। ম্যালেরিয়ার জন্য রক্ত যে কোনো সময় নেওয়া যায়, আর বিশেষ করে অ্যান্টিজেন পরীক্ষার জন্য যে কোনো সময় নেওয়া যেতে পারে। ব্লাড স্লাইড পরীক্ষা করার জন্য যে কোনো সময় নেওয়া যেতে পারে। হ্যাঁ, মাইক্রোস্কোপের পেছনে যে মানুষটি বসে দেখছে, তার কর্মশৈলীর উপরে সবটা নির্ভর করে, সে কতটা এক্সপার্ট তার উপরে নির্ভর করে। খুব বেশি মানুষ এগুলো পারে না, ওই প্যারাসাইটগুলোকে দেখতে, চিনতে, তার রকম প্রকারভেদ নিশ্চিত করতে, এগুলো অনেক অনেক জ্ঞান দরকার, অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়। সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের সমাজে, আনফর্চুনেটলি। তার কারণেই চটজলদি অ্যান্টিজেন টেস্ট এসেছে, সেটা দিয়ে করে দেয়, কিন্তু সেটার আর তারপরে কোনো উপকারিতা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যখন ম্যালেরিয়া হলো, ওষুধ দিলাম, দেখা গেল 7 দিন পরে আবার জ্বর এলো। আর এই যে দ্বিতীয়বার ঘুরে জ্বর এলো, এটাকে আমরা রিকারেন্স বলি বা ড্রাগ রেজিস্ট্যান্স। হয়তো ওষুধটা কাজ করেনি প্রথম, এইবারে কিন্তু ওই অ্যান্টিজেন টেস্টের কোনো মূল্য নেই। একবার ম্যালেরিয়ার পরে যদি আবার তার রিল্যাপস করে, সেখানে অ্যান্টিজেন টেস্ট করে কিচ্ছু লাভ হয় না, বিশেষ করে ফ্যালসিপারা ম্যালেরিয়াতে সেখানে স্লাইড পরীক্ষাই করতে হয়। এই রিল্যাপস যেটা হয়, এটা হতে পারে, এটা বিভিন্ন রকমের হয়, তো সেটা চিহ্নিত করে তার অন্যান্য ওষুধ আছে, চিকিৎসা করা যায় এটাকে আটকানোর জন্য। সঠিক ওষুধ, যেটাকে ড্রাগ রেজিস্ট্যান্ট ম্যালেরিয়া বলা হয়। স্যার, ম্যালেরিয়া প্রতিরোধের জন্য কোনো ভ্যাকসিন আছে? ভ্যাকসিন ট্রায়াল চলছে, এখনো পর্যন্ত বাজারে তেমন আসেনি। প্রতিরোধ, নিজেকে পার্সোনাল প্রোটেকশনই একমাত্র প্রতিরোধ। মশারি টাঙিয়ে শুতে হবে, মশার কামড় থেকে বাঁচতে হবে, মশা জন্মানো আটকানো,
কি জানি, হয়তো যাবে না, হয়তো যাবে না। আমাদের যা পরিবেশ, আমাদের যা সমাজ, আমাদের যা মানসিকতা, আমাদের যা শিক্ষাগত যোগ্যতা সমাজের, তাতে আমার মনে হয় না এটা আটকানো যাবে। সুতরাং আর মশারি আমি জানি, আমি অনেক, আমার তো বয়স অনেক হলো, এক সময় অনেক করেছি। 1990-এর দশকে আমরা প্রচুর প্রচার করেছি। কোনো একটি দৈনিক কাগজের এতে সাহায্য নিয়ে প্রচুর প্রচার করেছি এবং ভালো কাজ হয়েছিল, মানুষ শিখে গেছিল। আমরা দেখেছি এমনকি যেসব ফুটপাতে শোয়ে লোকেরা, তারা মশারি টাঙিয়েছে। কেউ দেখেছি ঠেলা গাড়ির ওপরে বা ভ্যান গাড়ির ওপরে, যে 3 চাকা ভ্যান গাড়িগুলো থাকে, ওমা তার উপর শুয়েছে, সেখানেও মশারি টাঙিয়েছে তারা। এটা কিন্তু প্রচলন হয়ে গেছিল সমাজে। তারপরে তার জন্য ম্যালেরিয়া কমতে শুরু করলো। এবার যেই কমে গেল, মানুষ ভুলে গেল, সুতরাং আবার আসবে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন অঞ্চল বা কোন সময়ে ম্যালেরিয়ার প্রকোপ বেশি হয়? সময় বলতে ধরো, মশার প্রকোপ যখন বেশি হয়, সেটা ম্যাক্সিমাম আমরা দেখেছি যে ওই ধর এপ্রিল মাস থেকে। এখন তো ব্যাপার হচ্ছে যে এইগুলো আমাদের জল জমানোর উপর, মশা, জল যেখানে থাকবে সেখানে মশা জন্মাবে। জল জমানোর উপর নির্ভর করে, সেটা প্রাকৃতিক নিয়মে হোক বা আমাদের আর্টিফিশিয়ালি ম্যানমেড যাকে বলে, মনুষ্য সৃষ্ট যেসব পাত্রতে আমরা জল ফেলি, যেমন এটা ওটা ফেলে দিচ্ছি, প্লাস্টিকের জিনিস, কৌটো বাটা চারিদিকে ফেলছি, জঞ্জালের স্তূপ, গ্রামেগঞ্জে তো এগুলো হয়েই থাকে। আর আজকাল প্লাস্টিকের দৌলতে শহর ছেড়ে প্লাস্টিকের কন্টেনার তো সারা দেশ, সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। ন্যাচুরালি এগুলো তো স্তূপাকার করে প্লাস্টিক সব পড়ে আছে চারিদিকে, তাতে বর্ষার জল জমছে, এখানে মশা জন্মাচ্ছে, হবে। এখন সেই কারণেই ওই বর্ষার শুরুতে যখন অল্প অল্প বর্ষা পড়ে, তখন থেকে মশা জন্মাতে শুরু করে। আর যখন পুরো বর্ষা, বর্ষাকালের পুরো বর্ষা, তখন তো স্রোত বয়ে যায়, তো মশার লার্ভাগুলো সেখানে যখন হয়, সেগুলো ভেসে যায়, তখন একটু কমে যায়, একটু কমে যায় ম্যালেরিয়ার দাপটটা। কিন্তু আবার তারপরে যখন বর্ষার শেষের দিকটা আবার বাড়তে থাকে। তার মানে আমরা বলি এপ্রিল থেকে ধরো নভেম্বর ডিসেম্বরের ওই শীতটা পড়া পর্যন্ত ম্যালেরিয়া হয়। আর দুবার বেশি হয়, একটা হচ্ছে ওই প্রি মনসুন, মানে যখন আর্লি মনসুন যেটা বলছে, বর্ষা অল্প অল্প হচ্ছে, আজকে একটু বর্ষা হলো, জল জমে গেল। কারণ একটা জায়গায় জল জমলো, সেখানে 7 দিন যদি সেই জলটা থাকে, মশা ডিম পেড়ে তার থেকে পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসতে পারে। এবারে যদি 7 দিনের মধ্যে আবার যদি খুব জোরে বৃষ্টি হয়, সেই জল ভেসে চলে গেল, তাহলে হলো না। সেই জন্য অল্প অল্প যখন থেমে থেমে বৃষ্টি হয়, সেগুলো হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। এবারে এটা হচ্ছে সিজন, মানে মশার ম্যালেরিয়া। আর আমাদের কোথায় কোথায় হয়, কোথায় না হয়, যেখানে মশা আছে সেখানে হবে, যেখানে টেম্পারেচার অবশ্য লো সেখানে ম্যালেরিয়া হয় না। যেমন শীত প্রধান দেশে সেখানে ম্যালেরিয়া নেই, আমাদের ট্রপিক্যাল কান্ট্রি যেগুলো, সেখানেই ম্যালেরিয়া হয় সব জায়গায়। স্যার ম্যালেরিয়ার মশা সকালে কামড়ায় না রাত্রিবেলা? রাত্রিবেলা কামড়ায়, বিকেল থেকে সূর্য ডোবার সময় থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত ম্যাক্সিমাম কামড়ায়, যখন মানুষ ঘুমোতে যায় সেই সময়। স্যার একইভাবে ডেঙ্গুর মশা কখন কামড়ায় এটা নিয়েও একটা কথা আছে, তো এটা নিয়ে কি বলবেন আপনি? মানে ডেঙ্গুর মশা কখন কামড়ায়? ডেঙ্গু মশা মূলত তারা দিনের বেলা কামড়ায়। সর্বোপরি যে ম্যালেরিয়া আটকাতে আপনি কয়েকটা পদ্ধতির কথা বললেন, প্রথম মূলত মশারি। এছাড়া যখন আমরা মশারির মধ্যে থাকা সম্ভব নয়, সেই সময়টা আমরা কিভাবে ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারবো? কি করে প্রতিরোধ করবে? তাহলে ওই মশা যাতে না কামড়ায়, গায়ে মলম মেখে ঘুরে বেড়াতে হবে। মশা তাড়ানোর যেসব মলম টলম পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়, সেই সবগুলো মেখে ঘুরে বেড়াতে হবে। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার। নমস্কার।